নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোভাবে আপনাদের 2026 কাটছে। আজকে 2026-এর 1 মার্চ, প্রায় শেষ লগ্নে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এবং ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে গতকালকের একটি বহুল চর্চিত ঘটনা নিয়ে, এবং যেটাকে ইস্যু করে হঠাৎ করে এই সাংঘাতিকদের উপদ্রব শুরু হয়েছে। তো আমি সেই সাংঘাতিকদেরকে কিছু বলতে চাই, সেজন্যই মূলত এই ভিডিওটি বানানো। প্রথমে আপনারা সেই ভিডিওটি দেখে নিন, তারপর আমি আমার কথাগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ছিলেন এখানে একটা এই ধরনের একটা উদ্যান হবে, কিন্তু আমাদের কাছে যা খবর ওনাকে আমন্ত্রণ করা হয়নি আপনার দপ্তরের পক্ষ থেকে। তো আজকের দিনে দাঁড়িয়ে প্রণজিৎ সিংহ রায় ওনার তার নিজ বাসভবনে আছেন উদয়পুরে। এটা কি কোথাও কি বিচারিত হচ্ছে না আপনার দপ্তর থেকে? শব্দটা আপত্তিজনক। এটার জন্য যদি হয়ে থাকে দুঃখিত, এরকম যদি হয়ে থাকে দুঃখিত। কোশ্চেন এরকম ভাবে, কিন্তু আপনার এবং উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যানও সেখানে কিন্তু নেই। না না, একটা জিনিস, কারণটা কি? এটা হলো জেলা পরিষদ এলাকা, এটা কি পৌর পরিষদ এক এলাকা? সময় তো তিনি কৃষিমন্ত্রী ছিলেন। শুনুন না, একটা মধ্যে আরেকটা মিলিয়ে ফেলছেন। প্রথমে একটা বলছি যে আমি সাধারণত এখানে সবকে নিমন্ত্রণ করি, যত প্রোগ্রাম হয়। এখানে কোথাও যদি ত্রুটি থাকে সেই জন্য দুঃখিত। তবে পুর পরিষদকে আমরা ইচ্ছা করেই অ্যাভয়েড করেছি, কারণ জেলা পরিষদ এলাকাতে, গ্রামীণ এলাকাতে আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি তাদের ইনভলভ করি। আর মন্ত্রী মহোদয় দেখবেন একটা জায়গায় যায়নি, ওইখানে একটা জায়গায় যায়নি। তারপরে আমি কিন্তু, যেহেতু ওনার যেটা নাম আছে ওইখানে রাখা অবস্থায় রেখে দিয়েছি। আপনি গিয়েছেন সে প্রোগ্রামে? জানেন না বোধ হয়, হ্যাঁ, ফোটা মাটি। আপনারা জেনে থাকবেন, আপনারা অনেক কিছু জানেন না, অর্ধেক শুনেন না স্যার, প্রশ্নটা শুনুন না। আজকের দিনে কেন? আর হতে পারে। আর আরেকটা কথা বলে দিই, তাহলে কি ইচ্ছাকৃত ভাবে স্যার? না, অনিচ্ছাকৃত। সংবাদ মাধ্যম এগুলি নেগেটিভ কথাবার্তা বলবেন না। যদি স্যার, এটা কি আপনার দপ্তর থেকে ত্রুটি ছিল? ত্রুটি ছিল, এটা আপনি স্বীকার করছেন? নিশ্চয়ই করছি, মন্ত্রী হিসেবে স্বীকার করছেন? আমি করছি। ঠিক আছে। আপনি তো এটা ডাবল করছেন নাকি? আপনি বলছেন আমি দপ্তর থেকে ভুল হয়েছে কিনা, ভুল হয়েছে। আমরা দপ্তর ছাড়াও অনেক সময় নিমন্ত্রণ করি বিভিন্ন জনকে, এটার সাথে এর মিলাচ্ছেন কেন? আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই ওই এলাকার এমএলএ কে, যে এলাকায় আমরা মিটিং করি। একটা প্রমাণ আছে কোথাও এলাকার মিটিং হয়নি, বরঞ্চ আগে শিলান্যাস করেছে, সেই সিম্বল পর্যন্ত উনি বলছেন যে আমি যেহেতু থাকবো না কেটে দিন। আমি বলছি নো, এটা হবে না, ওনার দাম থাকবে ফোটামাটি। আমি এখনো বলছি, আপনারা কেন আমাদের মধ্যে লাগাচ্ছেন? আপনার চেষ্টা করুন, আমাদের মধ্যে লাগাতে পারবেন না, ট্রাই করুন না প্লিজ। আপনাকে আমি 1 মাস সময় দিলাম, আপনি ট্রাই করুন আমাদের দুজনের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। আই রিকোয়েস্ট অল দি জার্নালিস্ট, প্লিজ ট্রাই ইট, যে প্রণজিৎ বাবু এবং আমার মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য আপনি চেষ্টা করুন। আপনি যদি পারেন আমি আপনাকে পুরস্কার দেব। বন্ধুরা, আপনারা সাংঘাতিকদের যে কর্মকাণ্ড সেটা দেখলেন। বিষয়টা হচ্ছে যে গতকাল আমাদের ত্রিপুরা রাজ্যের যে গোমতী ডিস্ট্রিক্টে একটি জায়গায় ফুল চাষ এবং সেই ফুল চাষের কীভাবে আরও বৃদ্ধি করা যায় এবং তার জন্য যে পরিকাঠামো প্রয়োজন হয়, তার একটি সরকারিভাবে সেই দপ্তরের মন্ত্রী আধিকারিকরা সেখানে সেটা দ্বার উন্মোচন করলেন। এবং সেটা আমাদের রাজ্যের যারা বাগিচা চাষ আছে, ফুল চাষিরা আছেন, তাদের জন্য একটা অত্যন্ত ভালো দিক এবং ভালো দিন বলা যায়, এবং এটা মাইল ফলক বলা যায়। তো সেই সময়ে একজন সাংঘাতিক, মানে মোবাইল হাতে সাংঘাতিক, সেই সাংঘাতিক দপ্তরের যিনি বর্তমান মন্ত্রী আছেন রতনলাল নাথ মহোদয়, ওনাকে প্রশ্ন করলেন, এবং উনি প্রশ্ন করলেন যে পৌর পরিষদকে কেন ডাকা হয়নি, এবং সেখানকার যিনি স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী ওই জেলার, যিনি আমাদের
রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী, যিনি পূর্বে কৃষিমন্ত্রীও ছিলেন, তার উদ্দেশ্যে বা ওনার উদ্দেশ্যে কিছু প্রশ্ন করেন। মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত সম্যতা বজায় রেখে উনি অকপটে বিষয়গুলো তুলে ধরলেন এবং স্বীকার করলেন ত্রুটি বিচ্যুতিগুলি, এবং উনি বললেন যে যেহেতু সেটা জেলা পরিষদের এরিয়া এবং গ্রামীণ এলাকা, তাই পৌর পরিষদকে সেখানে ডাকা হয়নি। হঠাৎ করে উনি সেই প্রশ্নটাকে ওভারল্যাপ করে আরেকটা জায়গায় চলে গেলেন, বললেন যে মন্ত্রী মহোদয়কে কেন ডাকা হয়নি, যদি তাহলে কি দ্বিচারিতা হলো নাকি। তখন রাজ্যের যিনি বর্তমান কৃষিমন্ত্রী, উনি সঙ্গে সঙ্গে শব্দটা কারেক্ট করার জন্য বললেন, এবং উনি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই কথাটাও বললেন যে যদি দপ্তরের তরফ থেকে এরকম হয়ে থাকে তার জন্য তিনি দুঃখিত। উনি ব্যক্তিগত তরফ থেকে যদি এরকম হয়ে থাকে, উনি যে ওই দপ্তরের মন্ত্রী হিসেবে দুঃখ প্রকাশ করেছেন। এবং উনি এটাও বলেছেন যে যে অর্থমন্ত্রী আছেন উনি এমন জায়গাতে গিয়ে যাননি, তারপরে ওনার নাম রেখেছেন এবং এ ধরনের কোনো বিষয়ই নেই। ভালো কথা, এখানে বিষয়টাকে শেষ করা যেত, কিন্তু এই সাংঘাতিক মোবাইল হাতে যিনি সাংঘাতিক, যিনি হলুদ সাংবাদিকতার সঙ্গে জড়িত, যাদের চটকদার স্পাইসি কিছু জিনিসের প্রয়োজন হয়, উনি কন্টিনিউয়াসলি প্রশ্ন করে যাচ্ছেন। এবং ওই যে মানে সাংবাদিক বা সাংঘাতিক হওয়ার উনি যে বহর করাচ্ছিলেন, তাদের যে রেজিস্ট্রেশন, তাদের যে সেগুলোও কিন্তু মানে আমি কি বলবো, জাস্ট ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে পেজ আমরা যেভাবে ক্রিয়েট করি, ওরা সেটা তৈরি করে এবং কিছু উদ্যম আধার আর কিছু মানে অনুমোদন নিয়ে ওরা বিশাল বড় মিডিয়া হাউস নিজেদের ভাবেন এবং সাংঘাতিক হয়ে যান। তো এই ধরনের প্রশ্নগুলি করতেছিলেন। তখন মন্ত্রী রতনলাল নাথকে এখন দেখলাম আজকে, গতকাল থেকে আজকে পর্যন্ত সেই সাংঘাতিক এবং হলুদ সাংবাদিকতার সঙ্গে যারা জড়িত, আমি বিষয়টি বলতে চাইছিলাম না, বিকজ বলছি এই কারণ এরা ভাবে এরা মোবাইল ধরবে আর মানুষকে যা খুশি তা প্রশ্ন করবে, মানুষ তা বলতে বাধ্য, আর না হলে এদের এই যে মানে কি বলবো পিয়ার গ্রুপ আছে, পিয়ার গ্রুপ বললেও এদেরকে খারাপ হয়, এদের যে ডাইটি সেল আছে, এরা এরা বিভিন্ন ওই ইউটিউব ফেসবুকে ওদের পেজ খুলবে, ফেসবুকে আর ইউটিউবে চ্যানেল খুলবে, আর ওই ন্যূনতম কিছু নেবে, আর ওরা সাংঘাতিক হয়ে যায় এবং একজন এডিটর হয়ে যায়, একজন চিফ এডিটর হয়ে যায়, একজন মালিক হয়ে যায়, এমন অনেক কিছু আছে। তো তাদের উৎসব বলতে চাই, শুনোবে বেটারা, আমরা যারা সংবাদ পাঠক, সংবাদ দেখি এবং সংবাদ প্রতিদিন কনজিউম করি, তারা আমরা ভূপেন দত্ত ভৌমিকের সংবাদ দেখেছি, সম্পাদকনা দেখেছি, আমরা বর্তমানে সুবল কুমারদের দেখছি, এবং রেপুটেড যারা আছেন মানস পালের লেখনী দেখেছি। আমরা তাদেরকে সাংবাদিক, জার্নালিস্ট, সত্যান্বেষী বলে তাদের লেখনী, তাদের সম্পাদনা, তাদের কাজকর্মকে আমরা সেখানে আমরা দেখে বড় হয়েছি এবং এখনও দেখছি তাদের যে মতামত, সংবাদ, সত্যতা তুলে ধরা, সেইগুলোকে দেখে আমরা বড় হয়েছি। এখন আমি বলি, এই রতনলাল নাথ যাকে নিয়ে এত 24 ঘন্টার উপর হলো ট্রোল করছেন, রতনলাল নাথ যখন মানে এই পাবলিক লাইফে আসলেন, এখন অনেকেই বলবেন যে আমি রতনলাল নাথের পক্ষে হয়ে কথা বলছি। রতনলাল নাথের জায়গায় যদি অন্য কারোর হতো এবং এই ধরনের কর্মকাণ্ড করা হতো এবং সেই ব্যক্তি যদি সঠিক হতো, আমি ঠিক এইভাবেই কথাগুলো বলতাম। যারা এই মোবাইল সাংঘাতিক হয়ে ঘোরাফেরা করছেন, আমি তাদেরকে বলবো, তোমাদের বয়সের থেকেও এই রতনলাল নাথ, ব্যক্তি রতনলাল নাথ তার থেকে বেশি সময় ধরে সংসদীয় রাজনীতিতে আছেন এবং উনি বিধায়ক আছেন, বর্তমানে মন্ত্রী আছেন, তার আগে বিরোধী দলনেতা ছিলেন, তার ভাঙ্গা গাড়ি ছিল। এবং তোমরা যখন এই সাংবাদিকতার শব্দটা দেখনি, তখন সেই রতনলাল নাথ নির্বাচনোত্তর 2003-এ
তখন সেই ব্যক্তি তার কর্মীর যখন ভোটের নির্বাচনের পর কর্মীর মার্ডার হয়ে গিয়েছিল, তিনি যখন অন্য একটি রাজনৈতিক দলে ছিলেন, তখন ওনাদের 4-5 জন বিধায়ক মিলে সেই কর্মীর লাশ কাঁধে নিয়ে তার শ্মশানে নিয়ে গিয়েছিলেন। আর তখন যে ব্যক্তিরা সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিল, তারা যে ফটোটা তুলেছিলেন, সেই ফটোটা আমি লাগিয়েছি এখানে। দেখলে অন্ততপক্ষে বুঝতে পারবে সাংবাদিকতা কাকে বলে। যখন 2000 সালে এটিটিএফ এনএলএফটির যে সময়কালটা এবং জাতিদাঙ্গা হচ্ছিল, মানুষকে মারা হচ্ছিল, যখন একের পর এক গ্রাম উজাড় করে দেওয়া হচ্ছিল, তখন সাংবাদিকরা ভয় ভীতিকে উপেক্ষা করে যেভাবে রিপোর্টিং করেছেন, মানুষের কাছে সত্য সংবাদ তুলে দিয়েছেন, ওরা হচ্ছে আমাদের কাছে সাংবাদিক, ওরা হচ্ছে জার্নালিস্ট, ওরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এবং ওদের উপর যখন আঘাত আসে, তখন এই রাজ্যের আপামর সংবাদ পাঠকরা রাস্তায় নামে। এবং এই সকল সাংবাদিকরা যখন কোনো বিষয় নিয়ে উত্থাপন করেন বা আলোচনা করেন, তখন রাজ্যের আপামর মানুষ সেখানে চিন্তা করে, সেখানে সেই বিষয়গুলোকে বুঝতে চেষ্টা করে। কিন্তু বর্তমানে যে সাংবাদিকতার নামে হচ্ছে, মোবাইলে ভিডিও করে বলবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু প্রশ্ন করে কীভাবে হেয় প্রতিপন্ন, কারণ ওদের তো চটকদার চটপটে ব্যবসা চলতে হবে। আর একটা আছে কি, রাষ্ট্রীয় সমাচার। আসবো বনবীরের বনে আগুন লাগাতেও আসবো আরেকদিন। এবং এই ভিডিওটা এই কারণেই বানালাম যে মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রতনলাল নাথ সব কিছু বাদ দিলে ব্যক্তি রতনলাল নাথ যে আছে, সেই ব্যক্তি রতনলাল নাথের যে রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, জনসাধারণের জন্য ওনার যে আত্মীয়তা, যে বয়স সীমাটা, সেটা তোমাদের সাংবাদিকতাকে 5বার যোগ করলেও হবে না। তাই ওই ব্যক্তির বক্তব্যকে যেভাবে তোমরা হঠাৎ করে হলুদ সাংবাদিক, সে তো তোমাদের পেছনে লাগানো আছে গদি মিডিয়া যাকে বলে, তোমরা বিজ্ঞাপন পেলে আর মোবাইল একটা হাতে নিয়ে নিলে তোমরা নিজেদেরকে ভাবো সাংবাদিক। যাদের মেরুদণ্ড বাঁকা হয় না, যাদের কলম থামে না ভয়ে, তারা হচ্ছে আমাদের মতো সাধারণ পাঠকদের কাছে সাংবাদিক। তো এই জন্য তোমাদেরকে প্রতিক্রিয়া দিলাম একটা। আর তোমাদের এই চটকদার খবর, তোমরা যেভাবে মানুষকে ব্ল্যাকমেল করো, এর প্রতিবাদেই এই পেজটি আমি 2020 সালে তৈরি করেছিলাম। কারণ তোমরা যে ধরনেরভাবে মানুষকে সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়ে টাকা কামাবে, এই ধরনের অনেক ঘটনা আছে। আমি একদম কল রেকর্ড হিস্ট্রি আছে। বিলাসবন্ধু তোমাদের সাংবাদিক, আর মানে আরও অনেকগুলো নাম আছে। বিলাসবন্ধুর তো কীর্তি কারখানা। যখন কোনো সাংবাদিক কুকাণ্ড অকর্মাণ্ড করে, তোমাদের মতো সাংবাদিক, আমি স্পেসিফিক্যালি বলছি, যারা আমাদের সাধারণ পাঠকের কাছে সাংবাদিক, তাদের স্তরটা অন্য জায়গাতে। আর তোমাদের মতো যারা মোবাইল সাংঘাতিক, তোমার সাংবাদিকতাকে, ত্রিপুরা সাংবাদিকতে কোন জায়গায় নিয়ে গিয়েছো এই পেটুয়া সাংবাদিকরা, যারা দপ্তরে গিয়ে হফতা খুঁজো, তোমাদের সব ইতিহাস আছে। তো বেশি বলিও না। আর তোমাদের এইসব কথাবার্তায় তোমাদের নিজেদের যে দেউলিয়াপনা, সেটা সামনে আসে। এবং রতনলাল নাথের জায়গায় যদি আমি থাকতাম, আমি তোমাদেরকে একই উত্তর দিতাম, তোমরা কিছুই জানো না। কারণ তোমরা এই শুধুমাত্র তোমাদের চটকদার স্পাইসি জিনিস চাই এবং কিভাবে মেলাইন করা যায়। তোমার স্পেসিফিক প্রশ্ন কী হওয়া প্রয়োজন ছিল এবং কি প্রশ্ন করছো, মশালা চাইয়ে বাটপারদের দল। আর এই হঠাৎ গজিয়ে উঠছে এই কি বলবো, ব্যাঙের ছাতার মতো 5 জন মিলে সংগঠন হয়ে যাচ্ছে। আর আরও আছে, আমি যাচ্ছি না, ওইগুলো দেখছি। মানে যারা এই বাম আমলে বুদ্ধিজীবী সেজে বসেছিলেন এবং যারা এই কি বলবো, মানে মেলার মাঠ থেকে ছাড়পত্র পেয়ে ওদের সংবাদ পেশ করতেন, ওরা আজকে বিভিন্ন জায়গাতে কালো উপত্যকা, তারপর অবস্থান,
হ্যাং ব্যাং করছেন, এগুলো সবাই দেখছে। আর আইনের ঊর্ধ্বে মানুষ নয়। আর তোমাদের এইসব থাকবে না, সব দেখছে, যার জন্য মানুষ তোমাদের এই চ্যানেলও বলবো না, এগুলো তো ইউটিউব চ্যানেল আর এই পেজ খুলে বসে আছো, তোমাদের অকাত তো এতটুকুই। আর ওই যাচ্ছ বিজ্ঞাপনের জন্য। এমনও আমি এই রাজ্যে সাংবাদিকদের, আমার বয়স যত হয়েছে সেই অনুযায়ী আমি বলি, এমনও সাংবাদিক দেখেছি যাদেরকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়েও তাদের দিয়ে অসত্য বলানো যায়নি, অসত্য লেখানো যায়নি এবং বিজ্ঞাপনের আশা করেনি। এরাই হচ্ছে আমাদের মতো সাধারণ পাঠকদের কাছে এরাই বিশ্বাসযোগ্য ভরসামন সাংবাদিক। তো ভালো থাকবেন, শুভরাত্রি। আর ইন্ডিয়া জিতে গেল, একদিন ভাবছি যে এই ত্রিপুরার তথা ভারতের সংবাদ জগতের উন্নয়ন হবে এবং সাংবাদিকতার উন্নয়ন হবে, এবং এদের মতো হলুদ পেটুয়া এবং কিছু জানে না, একদম মন্ত্রী সঠিক বলেছে, কিছুই জানে না, আসে শুধু খালি স্পাইসি কিছু তৈরি করার, এবং যে জিনিসটা নিয়ে চর্চা হওয়ার কথা ছিল সেটা হলো না। তো ওরা এসে যাবে, আবার এসে দেখবে ওই সাংবাদিকতার নাম দিয়ে অমুক থেকে টাকা নেবে, অমুক থেকে টাকা নেবে, তখন কিন্তু এদের সংগঠন কোনো কিছু বলবে না। এদের যে তথাকথিত ভুইফু সংগঠনগুলো আছে, এগুলো তো এই রুজবিলির থেকে আরও, আমি বলবো যে এদের যে 10 জন 15 জন মিলে সংগঠন বানিয়ে নেয়, এরা রুজবিলির থেকে আরও নিকৃষ্ট অবস্থায় আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সকল বিভ্রান্তকর চাঁদাবাজ, ধান্দাবাজ, যাদের খবর মানে পরিবেশন করানো, মানুষকে সত্য জানানো, খবর বিক্রি করার জন্য এরা তথাকথিত মোবাইল হাতে সাংঘাতিক হয়ে আসে, এদেরকে আরও খারাপভাবে বলা যায়। এর থেকে ভালোভাবে আর বলার আমার কাছে ভাষা ছিল না, কিন্তু প্রতিবাদটা আমার করার মনে হয়েছিল একজন সংবাদ পাঠক হিসাবে করা প্রয়োজন, তাই করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।